ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। আমাদের এই আইনে মানে যারা অ্যাবসকন্ডিং আছেন, যারা পলাতক আছেন, পলাতকের বিচারের বিধান রয়েছে। পলাতকের বিচারের বিধান রয়েছে, তো সাধারণ খুনের ক্ষেত্রেও রয়েছে, আপনারা জানেন। একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার কথা বলছি, সেই নতুন বাংলাদেশে আবারও পূর্বের ফ্যাসিবাদী সময়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক। আমরা ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। যে সরকারের প্রধান ডক্টর ইউনূস বলতে চাই, উপদেষ্টারা বলতে চাই, আপনাদের যদি কোনো খায়েশ থাকে, যারা সরকারে থাকতে চান, ক্ষমতায় থাকতে চান, দয়া করে পদত্যাগ করে যে দল করতেছেন সেই দল করেন, নির্বাচন করেন, জনগণের সামনে। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলনের ক্রেডিট নিয়ে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন সময়, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ছাত্র নেতারা বিভিন্ন সময় কথা বলছে যে আমরাই আন্দোলন করছি। ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায়। আমি কথাটা এই জন্যই তুললাম, যেটা অনেককেই দেখলাম, আমি আপনার ঠিক খেয়াল করেননি। এই কথাটা কালকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, which is dangerous। তার মানে কি আমরা এটা মনে করবো যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না, এই দেশের মানুষ তা হতে দেবে না। আমরা সেই খুব পরিষ্কার করে বলছি, অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো। ছাত্র সংগঠন ইতিমধ্যে করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। যখনই দল তৈরি করবেন স্বাগত জানাবো। তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। আমি আবারও বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন, তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না। একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার কথা বলছি, সেই নতুন বাংলাদেশে আবারও পূর্বের ফ্যাসিবাদী সময়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক। আমরা ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। যে কারা এটার পেছনে জড়িত আছে তাদেরকে দ্রুত আইনিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আমরা চাই যে আগামীর বাংলাদেশে কখনোই ফ্যাসিবাদের সময়ে যেই ইভিল প্র্যাকটিসগুলো ছিল, ক্যাম্পাসে ছাত্রদের উপর নিপীড়ন, নির্যাতন, গেস্টরুম, গণরুমের মতো যেই বিষয়গুলো ছিল, ছাত্র রাজনীতির যেই নেতিবাচক দিকগুলো ছিল, সেগুলো আর কখনোই ফিরে না আসুক। এবং সেটা ফিরে না আসার জন্য সকল ছাত্র সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠন সকলের প্রতি আমার আহ্বান থাকবে। দেখুন, সঠিকভাবে তদন্ত হওয়ার পূর্ব পর্যন্ত এটা বলা উচিত হবে না যে আসলে কারা এটা ঘটিয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি, এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ভিডিও ফুটেজ যা ছবি আছে সেগুলো দেখে কারা এর সাথে জড়িত, কারা অস্ত্রের মহড়া দিয়েছে, সে যেই হোক, তার পরিচয় যাই হোক, তাকে শাস্তির আওতায় আনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই আইনে মানে যারা অ্যাবসকন্ডিং আছেন, যারা পলাতক আছেন, পলাতকের বিচারের বিধান রয়েছে। পলাতকের বিচারের বিধান রয়েছে, তো সাধারণ খুনের ক্ষেত্রেও রয়েছে, আপনারা জানেন। কেউ পালিয়ে থাকলে কি তার বিচার হয় না? এখন আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি। এখন ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে মানে নাকচ করার চেষ্টা করবে, এবং বরং তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাধে বাংলাদেশ সম্পর্কে উৎসাহমূলক, উস্কানিমূলক, বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে তারা বরং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে, তাতে আমাদের কাছে মনে হয় না এই আইনটা গুড ফেইথে বা সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে। আমরা আমাদের দাবি জানাতে। সমস্যা কি শোনেন, আমি বলি আপনাকে, সমস্যাটা কি জানেন? আমি নিজে তো সাংবাদিক ছিলাম, অন্য ব্যাপারে কথা বলার সাথে সাথে আমার যে মূল উদ্দেশ্য যে আমি চাচ্ছি বাংলাদেশের মানুষ উৎকণ্ঠিত, বিচার হচ্ছে না, আপনি জানেন মানুষ অনেক দুঃখ পাচ্ছে, কেউ কেউ বলার চেষ্টা করছে যে বিচার হচ্ছে না দেখেই মবক্রেসি হচ্ছে। আমার মনে হচ্ছে এই সময় আপনাদের তথ্যটা জানানো প্রয়োজন, কারণ যেই তদন্তকারীরা, যেই প্রসিকিউশন টিম দিনরাত কাজ করে, আমাকে মানে তাজুল যদি প্রত্যেকদিন আপনাদের ব্রিফ করে, প্রত্যেকদিন আপনার খবর বানাতে পারবেন, এত কাজ করছে। তো তাজুল মানে প্রসিকিউশন টিম, তদন্তকারী টিম। তো আমরা তো প্রতিদিন মানে আমরা ঠিকই করেছি, প্রতিদিন মিডিয়াতে আসা দরকার নাই, তাহলে তো আপনার মানে প্রপোর্শন দিয়ে থাকে না। এখন আমি যদি এটা আমি জানি, আমি তো সাংবাদিক, তো জানি তো আপনাদের, আমি অন্য একটা ব্যাপারে প্রশ্ন করা মাত্র দেখা যাবে হেডিং হয়েছে সেটা,
এই তথ্যগুলো জানান, ঠিক আছে? ডেভিল হান্টের ব্যাপারে যিনি যিনি মাধ্যমে বাংলাদেশের আপামর সাধারণ জনগণ এবং প্রত্যেকটা জুলাই অভ্যুত্থানের প্রত্যেকটা মানুষকে সম্পৃক্ত করে বিশেষ কিছু কথা বলবো, যে যে কথাগুলো হয়তো আমি এতদিন বলতে পারিনি। তো দেখুন, আসলে আমরা আন্দোলনটা করেছি আমরা সবাই যৌথভাবে, মানে দলমত নির্বিশেষে প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা জনতা, প্রত্যেকটা শ্রমিক, পেশাজীবী সংগঠনগুলো, মানে সারা বাংলাদেশের মানুষ একসাথ হয়ে এই ফ্যাসিস্ট পতিত খুনি হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলনের ক্রেডিট নিয়ে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন সময়, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ছাত্র নেতারা বিভিন্ন সময় কথা বলছে যে আমরাই আন্দোলন করছি। যখন এই আন্দোলনের পরে যখন আমি জিনিসটা চলে আসছে আমরা থেকে, অর্থাৎ এই আন্দোলনটা আমরা সবাই মিলে করেছি কাঁধে কাঁধ মিলিয়ে, কিন্তু আন্দোলনের পরে আমরা দেখছি কিছু কিছু মানুষ ব্যক্তিগতভাবে আমরা শব্দটা ভুলে গিয়ে আমি শব্দটা ব্যবহার অতিমাত্রায় শুরু করেছে। তখন আমি আন্দোলন 5ই আগস্টের পরে ধরেন 15-16 তারিখ পর্যন্ত হয়তো আমি মিডিয়াতে ছিলাম, টকশো গুলো করেছি সমন্বয়ক হয়ে, কিন্তু তারপরে আমি সমন্বয়ক শব্দটা আর ব্যবহার করতে আগ্রহী হচ্ছি না, যখন দেখছি যে আন্দোলনের সময় আমাদের সমন্বয়ক খুঁজেই পাওয়া যায় না, কেউ পরিচয় দিত না, কিন্তু 15 তারিখের পর একেবারে সবাই সমন্বয়ক হয়ে গেছে। মানে বাংলাদেশে ধরেন 2000 সমন্বয়ক, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। এই যে সুবিধাবাদী যে একটা গোষ্ঠী, তারা যে সামনে চলে এসেছে, তখন বিপ্লবীরা পিছনে চলে যায়। এটা হচ্ছে ইতিহাসের বড় একটা শিক্ষা, যে যে কোনো মুভমেন্টের পরে যখন বিপ্লবীরা পেছনের দিকে সরে যায় তখন সুবিধাবাদীরা সামনে চলে আসে। তো এই জায়গাটাও বাংলাদেশের এই 24-এর গণ অভ্যুত্থানের পরে সৃষ্টি হয়েছে। তো এটার জন্য দায়ী কারা? ধরেন আমরা যারা সামনের ফ্রন্টে ছিলাম, আমরা যারা নন পেজ ছিলাম, আমরা অনেকাংশে দায়ী। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যারা অন্য প্ল্যাটফর্মে ছিল, যেমন আমাকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক, কেউ এই ছাত্র অধিকার পরিষদের, কেউ আপনার বাম ছাত্র সংগঠনের, কেউ ছাত্র দলের, কেউ শিবিরের, এইভাবে বলে বলে তারা ওই জিনিসটাকে সংকীর্ণ করে ফেলছে, এবং যে একটা বৃহৎ যে একটা পরিসর সেই জায়গাটা সৃষ্টি করে নাই, যার কারণে যারা আন্দোলনের সময় প্রকৃত অর্থে সমন্বয়কের দায়িত্ব পালন করেছে তারা লিস্টেড কি আনলিস্টেড এই তালিকা করতে গিয়ে তারা সেখানে ছাত্রলীগের ছেলেদেরকে স্থান করে দিয়েছে, সুবিধাবাদীদেরকে স্থান করে দিয়েছে, যার কারণে এই প্ল্যাটফর্মটা বিতর্কিত হয়ে গেছে। তো আমরা যারা সিনিয়ররা ছিলাম জি বলুন। 2018 সাল থেকে আমরা যারা কোটা সংস্কার আন্দোলন করে 18 সাল থেকে কোটা সংস্কার আন্দোলন করে 24-এর গণ অভ্যুত্থান করেছি, অর্থাৎ আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে কিন্তু এটা দিয়েছি, আপনি একদম স্পষ্ট ভাষায় খেয়াল করবেন যে 18 কোটা সংস্কার আন্দোলন থেকে 24-এর গণ অভ্যুত্থান। আমি আপনাকে ধরে ধরে দেখাবো যে এই 18 কোটা সংস্কার আন্দোলন থেকে কিভাবে আমরা 24-এর গণ অভ্যুত্থান করেছি। এই 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 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফ্রন্ট লাইনে যারা ছিল তাদের পরিচয় তারা 2-3 জন ছাড়া বাকি সবাই আমাদের পুরানা সহযোদ্ধা। তো আবার যাদের পরিচয় এই 2 জনের মধ্যেও কিন্তু আপনি দেখবেন, আমি কাউকে ছোট করছি না, তবে হ্যাঁ, প্রত্যেকটা মানুষের একটা পাস্ট বলে কথা আছে, সে আগে কি ছিল সেটা জনগণ জানা দরকার। সারজিদ আলম সরাসরি ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল এবং তিনি ক্যাম্পাসে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের খুব কাছে ছোট ভাই ছিল। তার রক্তে এখনো ছাত্রলীগ প্রবাহিত, যদিও সে এখনো বিপ্লবী সাজছে, সে বিপ্লবী না। গত 15 বছরে তাদের কোনো অবদান ছিল না। 18 কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা মাইর খেয়েছি ক্যাম্পাসে, আমরা নির্ঘুম রাত পার করেছি গত 15 বছর। তারা তো 1 মাসের আন্দোলন, 1 মাসেও তারা যখন ডিবি অফিসে গিয়ে মুচলেখা দিয়েছে, তারা যদি সত্যিকার অর্থে বিপ্লবী হতো তারা মুচলেখা দেয় না। বিপ্লবীরা কখনো হার মানে না, আমরা তো কখনো মুচলেখা দিই নাই। না, সেটি তো না ভাই, সময়ের আমি আপনাকে প্রয়োজনে বলি, হয়তো, সেটি তো সময়ের প্রয়োজনে হয়তো দিতে পারে, কৌশল না না অবলম্বনের সময় জন্য, আমি আমি পরবর্তী এটার সময় সাথে বলছিলেন। সম্পূর্ণ দ্বিমত করছি। তারা হাসি মুখে মুচলেখা দিয়েছে, তারা যদি বিপ্লবী হতো তারা অস্ত্রের মুখে তাদের জীবনকে ঠেলে দিত, কিন্তু তারপরে তারা মুচলেখা দিয়ে বাসায় গিয়ে ঘুমাচ্ছে, আন্দোলন স্থগিত। তারপরের দিন তারা রাজপথে এসেছে 2 দিন পরে। এটা এটা কি কোনো আন্দোলনের নেতৃত্ব হতে পারে? তারা তখন লুকোচুরি করছে যে হাসিনা যাবে কি যাবে না। আর সাজ্জিদ আলম একদম, ধরেন আমি যদি ভুল না বলি, আমরা শহীদ মিনার থেকে মিছিলটা নিয়ে যাবো রাজুর দিকে, সে ছাত্রলীগ সভাপতির সাথে বারবার কথা বলছে, সাজিদার হাসরাত কোনোভাবেই মিছিল রাজুতে ঢুকতে দিবে না। মিছিল নিয়ে আমরা এদিক ওইদিক ঘুরতেছি, আমাদের মূল ক্যাম্পাস রাজু, সেখানে নাকি ছাত্রলীগ অবস্থান করছে। তা আন্দোলনের সময় তো আমরা এই কথাগুলো বলি নাই ভাই, এতদিনও বলি নাই, গত 6 মাসে কেন বলি নাই? আমরা সবাই একসাথে ছিলাম, আমরা সবাই সবাইকে সেভ করতে চেয়েছি, কিন্তু এখন আমি দেখছি যে সর্বপ্রথম সেভ করতে হবে জাতিকে। বাংলাদেশের মানুষ এখন স্বৈরাচার খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে, এই রাজনৈতিক শূন্যতা একমাত্র ছাত্র এবং তরুণরা এই শূন্য স্থান পূরণ করতে পারে। তো সেই জায়গায় সময়ের প্রয়োজনে আমরা আমাদের আমার বাংলাদেশ প্রশ্ন, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বাংলাদেশ জন অধিকার পার্টি করেছি। কেন করেছি? এতদিন কেন করি নাই? যদি সেই প্রশ্ন আসে আমি বলবো যে সময়ের প্রয়োজনে আমরা করেছি, কারণ মানুষ আমি এখন ওই চাচ্ছে যে তরুণরা প্রশ্ন রাজনীতিতে আমি আসুক।